আজকের ভিডিওতে আমি ড্রাগন বল টাইমার 11 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতে আমরা দেখতে পাই পাঞ্জি খেয়াল করে তাদেরকে কেউ একজন ফলো করছে, আর এ থাকে হচ্ছে লেজেন্ডারি ম্যামিকিয়ান নেভা। নেভাকে দেখে সবাই শিপ থেকে বাইরে চলে আসে, কিন্তু কেউ জানতো না যে এই হচ্ছে নেভা। তখন গোকু নেভার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কি একজন ম্যামিকিয়ান? নেভা তখন গোলেরিওর কাছে থাকা ওই ব্যাগটির দিকে খেয়াল করে আর বুঝে যায় যে এর ভিতরে ড্রাগন বল আছে। এরপরে নেভা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। এটা দেখে ওখানে সবাই অবাক হয়ে যায়, এইমাত্র তো উনি ঠিকই ছিল, এখন ওনার হলো কি? এসব কিছু দেখে ভেজিটা বলে, এ পাগল হয়ে গিয়েছে, চলো আমরা তামাকামির কাছে, আমাকে ফাইট করতে হবে। পিকোলো তখন সামনে এগিয়ে এসে বলে, আপনার নাটক বন্ধ করুন, আমি জানি আপনি লেজেন্ডারি ম্যামিকিয়ান নেভা। নেভা তখন পিকোলোকে ভালো করে দেখে বলে, তুমি একজন ফাইটার ম্যামিকিয়ান তাই না? এটা তো খুব রেয়ার হয়, তোমাকে দেখে তো আমার কাতাৎসুর কথা মনে পড়ে গেল। পিকোলো তখন বলে, কাতাৎসু আমার দাদা ছিল। এরপরে নেভা পিকোলোকে তার নাম জিজ্ঞেস করে। পিকোলো যখন নিজের নাম বলে, নেভা তখন বলে, এটা তো খুব অদ্ভুত নাম, তো তোমরা এখানে কিসের জন্য এসেছো? এ কথা শুনে পিকোলো বলে, এটাও কি আমাকে বলতে হবে? তুমি দেখতে পারছো না তোমার জন্য আমাদের কি হয়েছে? তুমি আরতে গিয়ে আমাদের ড্রাগন বল ইউজ করে আমাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছো। তুমি ওই ডিমনের সাথে কেন হাত মিলিয়েছো বলো? এ কথা শুনে ভেজিটা আর গোকু পুরো শক হয়ে যায়। গোকু তখন পিকোলোকে জিজ্ঞেস করে, এই কি সেই ম্যামিকিয়ান যে আমাদেরকে বাচ্চা বানিয়েছে? কিন্তু পিকোলো গোকুর কথার উত্তর না দিয়ে নেভাকে জিজ্ঞেস করতে থাকে, আমাদেরকে বাচ্চা বানিয়ে তোমার কি লাভ হয়েছে? এটা শুনে নেভা বলে, আসলে এর পিছনে আমার কোনো হাত নেই, আমি শুধু গোমার রিকোয়েস্টের কারণে করেছি। আসলে গোমা অনেক ভয় পেয়েছিল যে তোমরা এসে এই ডিমন ওয়ার্ল্ডে কবজা করে নেবে, এই জন্য ও তোমাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছে। পিকোলো তখন নেভাকে আরো জিজ্ঞেস করে, তুমি জানতে তাই না যে ওরা আসার সময় ডেন্ডেকে সাথে নিয়ে আসবে? এটা শুনে নেভা বলে, হ্যাঁ আমি এটা আগেই প্রেডিক্ট করে নিয়েছিলাম, কারণ ওরা যদি ডেন্ডেকে এখানে নিয়ে আসে তাহলে তোমরা আর্থের ড্রাগন বল আর ব্যবহার করতে পারবে না, আর তোমরা বড়ও হতে পারবে না। এ কথা শুনে পিকোলো আরো বেশি রেগে যায় আর বলে, ওরা যদি ডেন্ডেকে মেরে ফেলতো তাহলে কি হতো? তোমার ভিতরে কি কোনো দয়া মায়া নেই? তখন নেভা বলে, হ্যাঁ আমি জানতাম ওরা ডেন্ডেকে নিয়ে আসবে, কিন্তু ওরা ডেন্ডেকে কখনোই মারবে না। গোমা যতই বোকা হোক না কেন, কিন্তু ম্যামিকিয়ান অনেক বেশি দামি, সেজন্য ওরা ওকে মারবে না, ওরা ওর বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, যাতে ওকে দিয়ে ওরা আরো ড্রাগন বল তৈরি করতে পারে। কিন্তু একটা বিষয় আমি কল্পনাও করতে পারিনি, যে তোমরা সত্যি সত্যি ডিমন ওয়ার্ল্ডে চলে আসবে আর এখানকার ড্রাগন বল কালেক্ট করতে শুরু করবে। তো তোমরা কয়টা ড্রাগন বল কালেক্ট করেছো? এটা শুনে গোকু বলে, আমরা অলরেডি একটা ড্রাগন বল কালেক্ট করে নিয়েছি, এখন আমরা 2 নাম্বারটার কাছে যাচ্ছি। এই কথা শুনে নেভা বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তোমরা 3 নাম্বার তামাকামিকে হারিয়ে দিয়েছো। আমি কখনো ভাবিনি যে তোমরা বাচ্চা হওয়ার পরেও এতটা বেশি শক্তিশালী হবে। পাঞ্জি তখন নেভাকে জিজ্ঞাসা করে, এক সেকেন্ড দাঁড়াও, তুমি তাহলে সে যে কিনা এইসব তামাকামি ফাইটারদেরকে বানিয়েছো? একথা শুনে নেভা বলে, হ্যাঁ। তখন পাঞ্জি বলে, তুমি এত শক্তিশালী ফাইটারদেরকে তৈরি করতে পারলে তাহলে তুমি 1 সেকেন্ডের ভিতরেই গোমাকে হারিয়ে দিতে পারবে, তো তুমি এটা কেন করলে না? একথা শুনে নেভা বলে, ম্যামিকিয়ানদের নিজেদের পাওয়ার ফাইটের জন্য ব্যবহার করা উচিত না। একথা শুনে ওখানের সবাই পিকোলোর দিকে তাকিয়েছিল, আর পিকোলো তখন বলে, এইসব রুলস আমার উপরে কোনো কাজ করবে না, তো আমার এদিকে তাকানো বন্ধ করো। তখন গোলেরিও বলে, এখন এখান থেকে আমাদের যাওয়া উচিত, কারণ গোমার আর্মি এখানে চলে আসতে পারে। এরপরে তারা সবাই শিপের ভিতরে উঠতে থাকে। তখন নেভা পিছন থেকে ডাক দিয়ে বলে, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এটা শুনে পাঞ্জি বলে, আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন আর সম্ভব নয়, কারণ আমাদের শিপে অতটা জায়গা নেই। একথা শুনে নেভা বলে, আমাকে তো তোমাদের সাথে নিয়ে যেতেই হবে, কারণ তোমাদের ভিতরে কেউ ম্যামিকিয়ান ভাষা পারো? একথা শুনে ওখানে সবাই একজন আরেকজনের মুখের দিকে খালি তাকাচ্ছিল। নেভা তখন বলে, তোমরা যদি সব ড্রাগন বল কালেক্ট করেও নাও তাহলেও তোমরা ড্রাগনকে ডাকতে পারবে না, কারণ তার জন্য ম্যামিকিয়ান ভাষা প্রয়োজন। গোকু তখন পিকোলোকে জিজ্ঞাসা করে, তুমি ম্যামিকিয়ান পারো না? এটা শুনে পিকোলো বলে, আমার এই সব কিছুর সাথে কোনো লেনা দেনা নেই, কারণ আমি পৃথিবীতে বড় হয়েছি, তো এই ওয়ার্ল্ড সম্পর্কে আমি কিছুই জানি না। তো এখন তাদের হাতে কোনো অপশনই ছিল না, কারণ এখন তাদেরকে নেভাকে সাথে নিয়ে যেতেই হবে। এরপরে সিন শিফটে আমরা মার্বার ল্যাবের ভিতরে দেখতে পারি, যেখানে অ্যারিন্স আর কু বসেছিল। মার্বা তখন অ্যারিন্সকে নিয়ে মজা করতে থাকে যে তোমাদের ফাইট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তখন কু মার্বাকে বলতে থাকে, আমি প্রথমেই সেন্স করে নিয়েছিলাম যে ও আমার থেকে বেশি শক্তিশালী, সেজন্য আমি আগেই হার মেনে নিয়েছি, দেখেছো আমি কতটা বেশি চালাক। অ্যারিন্স তখন মার্বাকে বলে, আমার মনে হয় আমরা মাজিনের ফ্রেগমেন্টস অনেক কম ব্যবহার করে নিয়েছি। এটা শুনে মার্বা কুয়ের দিকে তাকায় আর বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এরপরে মার্বা মাজিনের পুরো ফ্রেগমেন্টসটা ওই লিকুইডের ভিতরে দিয়ে দেয়, যাতে এবার কোনো শক্তিশালী মাজিন তৈরি হয়। মার্বা তখন অ্যারিন্সকে সাইবেমেন শিট দিয়ে বলে, এটা তুমি এবার 10 মিটার নিচে দিয়ে দিও। এটা শুনে অ্যারিন্স বলে, এটা আমাদের শেষ সুযোগ, তো সেজন্য আমি এটা 20 মিটার নিচে দেব, যাতে কিনে এবার কোনো শক্তিশালী মাজিন তৈরি হয়। আসলে এখানের মূল বিষয়টি হচ্ছে, এই ফ্রেগমেন্টটা যত নিচে দেবে তত বেশি মাজিন শক্তিশালী হবে, কিন্তু এটা যদি বেশি নিচে দিয়ে দেয় তাহলে মাজিন তাদের কন্ট্রোল থেকে বাইরে চলে যাবে। মার্বা তখন অ্যারিন্সকে বলে,
বলে তুমি জানো এর ফল কি হতে পারে? এটা শুনে কু বলে থাক কোনো ব্যাপার না, দিয়ে দেন, আমি আছি না, সবকিছু সামলে নেব। অ্যারিস তখন কুকে চুপ করিয়ে দিয়ে বলে আমি জানি এটা রিস্ক, কিন্তু আমাকে যদি তামাগামি ফাইটারদেরকে হারাতে হয় তাহলে আমাকে এটা করতেই হবে। এরপরে সিন শিফট হয়ে আমরা বুলমাদেরকে দেখতে পাই, যেখানে বুলমা নেভাকে প্রশ্ন করছিল আপনি কি এখানে একলা থাকেন? এটা শুনে নেভা বলে হ্যাঁ। সুপ্রিম কাই তখন নেভাকে জিজ্ঞেস করে সবাই যখন এই প্ল্যানেট থেকে চলে গেল তো আপনি কেন গেলেন না? এই কথা শুনে নেভা বলে আমার আসলে এই প্ল্যানেটই ভালো লাগে, আর যদি কোনোদিন কোনো ম্যামিকিয়ান এই প্ল্যানেটে আসে তাহলে আমি এই প্ল্যানেট তাদের জন্য সেভ করে রাখবো। তখন বুলমা নেভাকে জিজ্ঞেস করে আপনি এখানে তামাগামীদেরকে কেন বানিয়েছেন? কারণ আর্থেও ড্রাগন বল আছে আর ম্যামিকিয়ান ওয়ার্ল্ডেও ড্রাগন বল আছে, তো সেখানে তো কোনো রকমের এই তামাগামি ফাইটার নেই। এটা শুনে নেভা বলে আসলে এই ওয়ার্ল্ডে অনেক বেশি খারাপ মানুষ, তো তারা তাদের খারাপ উদ্দেশ্য পূরণের জন্য এই সব ড্রাগন বলদেরকে ব্যবহার করত। এই জন্য আমি ড্রাগন বলদেরকে প্রোটেক্ট করার জন্য এই সব তামাগামীদেরকে বানিয়েছি, যাতে খারাপ লোকরা এই ড্রাগন বল ব্যবহার করতে না পারে। এরপরে ভেজিটা গোকুকে বলে ওই তামাগামি ফাইটারের সাথে কিন্তু আমি লড়াই করব, কিন্তু এটা গোকু মানতে নারাজ, কারণ সেও লড়াই করতে চায়। এই সব কিছু দেখে নেভা শক হয়েছিল, কারণ এই তামাগামির নাম শুনলে এই ওয়ার্ল্ডের সবাই পুরো ভয় পেয়ে যায়, কিন্তু এরা ওর সাথে লড়াইয়ের জন্য ঝগড়া করছে। তখন সুপ্রিম কাই নেভাকে বলে আসলে এরা দুজন অনেক বেশি ফাইট করতে পছন্দ করে। আর অন্যদিকে আমরা অ্যারিসদেরকে দেখতে পাই, যারা কিনা সবকিছু আবার রিপিট করছিল যাতে তারা নতুন মাজিন তৈরি করতে পারে। এরপরে কু ওই পটটা ভালো মতো মেপে দেখে যে এখানে 20 সেন্টিমিটার আছে কিনা, যাতে 1 ইঞ্চিও বেশি কম না হয়। কু তখন ওই বীজটা ভিতরে দেওয়ার আগে অনেকক্ষণ বীজের দিকে তাকিয়ে থাকে আর অ্যারিসকে বলে লজিক্যালি ভেবে দেখলে এ আমার ছোট ভাই হয় তাই না? এটা শুনে অ্যারিস বলে হ্যাঁ, লজিক্যালি ভেবে দেখলে তো তাই হয়। এ কথা শুনে কু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে কু ওই বীজটাকে ওখানে দেয় আর ওর উপরে পানি দিতে থাকে। আর এখনই জন্ম হতে চলেছে আর এক নতুন মাজিনের। অ্যারিস তখন মারবাকে জিজ্ঞেস করে এর নাম কি হতে পারে? এটা শুনে মারবা বলে এর নাম মাজিন ডু। এরপরে ওখান থেকে একটি ভয়ঙ্কর মাজিনের সৃষ্টি হয়, আর যে কিনা অনেক জোরে একটি চিৎকার করে, যাতে কিনা অ্যারিসও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন ওই মাজিন বলে আমি চকলেট খাবো। এটা শুনে অ্যারিস মারবার দিকে তাকায়, আর মারবা বলে আমার দিকে তাকিয়ে লাভ নেই, আমার কাছে কোনো চকলেট নেই। তখন কু বলে আমাকে কিছু টাকা দিন, আমি গিয়ে দোকান থেকে নিয়ে আসছি। এরপরে অ্যারিস কুকে কিছু টাকা দিয়ে দেয়। এরপরে কু গিয়ে দুটো চকলেট নিয়ে আসে, একটা নিজের জন্য আর একটা মাজিন ডু এর জন্য। ডু তখন নিজের চকলেট একবারেই খেয়ে ফেলে আর কুয়ের চকলেটের দিকে তাকিয়েছিল। এটা দেখে কু বড় ভাইয়ের মতো একটা কাজ করে, যে নিজের চকলেট থেকে অর্ধেক ভেঙে তার ছোট ভাইকে দেয়, কিন্তু সে আসলে তার পুরো চকলেটটা নিয়েই খেয়ে নেয়। চকলেট খাওয়ার পরে ডু অ্যারিসের কাছে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে আমাকে তৈরি কিসের জন্য করেছেন? এটা শুনে অ্যারিস বলে তোমাকে তৈরি করেছি তামাগামি ফাইটারের সাথে লড়াই করার জন্য। এরপরে তারা 1 নাম্বার তামাগামি ফাইটারের কাছে পৌঁছে যায়। এরপরে ডু তামাগামি ফাইটার নাম্বার 1কে চ্যালেঞ্জ করে আর তাদের ভিতরে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। মাজিন ডু অনেক বেশি শক্তিশালী ছিল মাজিন কুয়ের তুলনায়। মাজিন ডু অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও ও আসলে একটা বাচ্চা, সেজন্য মাঝে মাঝে বাচ্চাদের মতো কিছু দুষ্টুমিও করে। অন্যদিকে আমরা গ্লোরিওদের দেখতে পাই, যারা কিনা তামাগামি ফাইটার নাম্বার 2 এর কাছে পৌঁছে গিয়েছে। পাঞ্জির তখন ভেজিটাকে নিয়ে চিন্তা হতে থাকে আর বুলমাকে বলে তামাগামি কিন্তু অনেক বেশি শক্তিশালী, ও পারবে তো? এটা শুনে বুলমা বলে চিন্তা করো না, ও অনেক বেশি শক্তিশালী। এরপরে ভেজিটা গিয়ে তামাগামি ফাইটার নাম্বার 2কে চ্যালেঞ্জ করে, কিন্তু তামাগামি ফাইটার নাম্বার 2 ভেজিটাকে সিরিয়াসলি নিচ্ছিল না আর বলে এটা বাচ্চাদের কোনো খেলার জায়গা না, তুমি যাও, বাসায় যাও। এটা শুনে ভেজিটা বলে এ কথার জন্য তোমাকে অনেক বেশি পস্তাতে হবে। এই কথা শুনে তামাগামি হাসতে থাকে আর তখনই তামাগামি খেয়াল করে নেভাকে। নেভাকে দেখে তামাগামি বুঝে যায় যে এটা কোনো ফানি মুভমেন্ট না, এই ছেলেটা সত্যি সত্যি আমার সাথে লড়াই করতে চায়। এরপরে ভেজিটা ভার্সেস তামাগামি ফাইটার নাম্বার 2 এর ফাইট শুরু হয়ে যায়। তাদের ফাইট দেখে পাঞ্জি ভেজিটার ফ্যান হয়ে যায় যে ভেজিটাও এত বেশি শক্তিশালী। তখন বুলমা বলে ও আসলে ফাইট শুরুই করেনি, ও এখন ওয়ার্ম আপ করছে, কিন্তু তামাগামিও দুর্বল ছিল না। তামাগামি তখন তার তরোয়াল দিয়ে ভেজিটার ফেসে একটা কাট লাগিয়ে দেয়, যাতে কিনা তার ভিতর থেকে রক্ত বেরোতে শুরু করে। অন্যদিকে মাজিন ডু তামাগামি ফাইটার নাম্বার 1 এর অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। এ আসলে দেখতেই বোকা, কিন্তু এ অনেক বেশি শক্তিশালী ছিল। এদিকে ভেজিটা তামাগামি ফাইটার নাম্বার 2 এর সাথে পেরে উঠছিল না, আর তখন তামাগামি ফাইটার নাম্বার 2 ভেজিটাকে একটি অ্যাটাক করে পানির ভিতরে ছুঁড়ে মারে, আর তখনই ওখানে ক্রাকান চলে আসে। কিন্তু ভেজিটা তার সর্বশক্তি কাজে লাগিয়ে পানি থেকে উপরে উঠে আসে আর ক্রাকানের দিকেই শুধু দেখতে
দেখতে থাকে। এখন ভেজিটার পুরো ধ্যান ছিল ওই ক্রাকেনটার উপরে, আর ঠিক তখনই তামাগামি ফাইটার এসে ভেজিটাকে একটি অ্যাটাক করে, যাতে কিনা ভেজিটা গিয়ে আবার সমুদ্রের দিকে পড়তে থাকে। আর ঠিক তখনই ওখানে ক্রাকেন হাঁ করে নেয়, যাতে কিনা ভেজিটা পুরো ক্রাকেনের মুখে চলে যায়। এটা দেখে ওখানে সবাই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এর সাথে সাথেই ড্রাগন বল টাইমার 11 নম্বর এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। ভেজিটা কিভাবে এই ক্রাকেনের মুখ থেকে বেঁচে ফিরে তা আমরা পরবর্তী পর্বে জানবো।